যুদ্ধে সবচেয়ে বিপন্ন নারী। যখন থেকে পৃথিবীতে যুদ্ধ শুরু হয়েছে, তখন থেকেই নারীরা বিপন্ন। পরাজিতদের উপর আক্রোশ মেটানোর জন্য বিজয়ীরা লুটপাট, হত্যার সঙ্গে ধর্ষণের বিষয়টিতেও গুরুত্ব দেয়। নারী ধর্ষিত হয়, লুণ্ঠন করা হয়, যৌন দাসী হিসেবে ব্যবহৃত হয়। সবশেষে আশ্রয় মিলে হয়তো গণিকালয়ে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে জেনেভা কনভেনশন সবখানে যুদ্ধের কিছু নিয়ম-নীতি বেঁধে দেওয়া হয়েছিল। নারী এবং শিশু নির্যাতন যাতে না হয় সে বিষয়ে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, কিন্তু কেউ মানেনি। সভ্য বলে যারা নিজেদের দাবি করে তারাও না। আক্রমণকারীরা দমন করার জন্য সাধারণত দুটি অস্ত্র একই সঙ্গে ব্যবহার করে। একটি গণহত্যা, অপরটি ধর্ষণ। ১৯৩২ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত জাপানি সেনারা যেখানে গিয়েছে সেখানেই গণহত্যা ও ধর্ষণ চালিয়েছে। জাপানিদের নানকিং ম্যাসাকার তো বিখ্যাত। চীন ও কোরিয়ায় জাপানিরা শুধু গণধর্ষণ নয়, নারীদের বন্দী করে রেখেছে যৌন দাসী হিসেবে। আধুনিক ভাষায় যাদের কমফোর্ট উইমেন হিসেবে অভিধা দেওয়া হয়েছে। জাপানিরা শুধু চীন কোরিয়াতেই নয়, মালয়েশিয়া ও ফিলিপাইন্সেও একই কাজ করেছিল। একই সময় বেলজিয়াম ও ফ্রান্সে জার্মান বাহিনী একই ধরনের কাজ করেছে। ১৯৭১ সালের আরও পরে বসনিয়ায় সার্বীয় বাহিনী, রুয়ান্ডায় টুটসিদের উপর হুতুদের হত্যা ও ধর্ষণের কথা সুবিদিত। অন্তিমে কোনো জাতিকেই দমন করা যায়নি, কিন্তু অজস্র নারীর জীবনে নেমে এসেছে হাহাকার। ১৯৭১ সালে হানাদার পাকিস্তানি বাহিনী বাঙালি মহিলাদের সঙ্গে একই ব্যবহার করেছিল। গণহারে বাঙালি নারীদের ধর্ষণ করা হয়েছিল। এ নিয়ে অনেক তত্ত্বকথা আওড়ানো যেতে পারে, তাত্ত্বিক কাঠামো নির্মাণ করা যেতে পারে, কিন্তু সব কথার মূল কথা বাঙালিদের দমনের জন্য হানাদার পাকিস্তানি বাহিনী ও তার সহযোগী রাজাকার শান্তি কমিটির সদস্য আল বদর আল শামস, অধিকাংশ জামায়াতে ইসলামী ও মুসলিম লীগের সদস্য এবং অবাঙালি, দুটি অস্ত্র ব্যবহার করেছে: হত্যা, গণহত্যা ও ধর্ষণ। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় এবং অনেক গবেষকও মনে করেন, ধর্ষণে পাকিস্তানিদের সমকক্ষ কেউ নয়। ৭১ দেশের নারীদের উপর যৌন নির্যাতনের ব্যাপকতা একক যুদ্ধ ও সময়ের হিসাবে পৃথিবীতেও সংঘটিত সকল যৌন নির্যাতনের শীর্ষে। পাকিস্তানিরা যে বাঙালিদের দমন করার জন্য পূর্বপরিকল্পিতভাবে গণহত্যা ও ধর্ষণ ব্যবহার করেছিল, তা তাদের বিভিন্ন অসতর্ক মন্তব্য ও নথিপত্র পর্যালোচনা করলে বোঝা যায়। কোনো পাকিস্তানি জেনারেল বা নীতি নির্ধারক বিষয়টি সরাসরি স্বীকার করেননি। তাতে কিছু আসে যায় না, বরং তারা যে মিথ্যাবাদী সেটি প্রমাণিত হয়। তবে বিভিন্ন জনের সাক্ষাৎকার বিশ্লেষণ করলে বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। এখানে ধর্ষণের বিষয়টি পর্যালোচনা করা যাক। ২৫ মার্চ রাতে অপারেশন সার্চলাইট কার্যকর করেন মেজর জেনারেল খাদিম হোসাইন রাজা। অপারেশন সার্চলাইট পরিকল্পনা করেছিলেন তিনি ও রাও ফরমান আলী। সম্প্রতি ১৯৭১ সাল নিয়ে লেখা খাদিমের আত্মস্মৃতি প্রকাশিত হয়েছে। সেখানে তিনি দুটি ঘটনার উল্লেখ করেছেন। ১০ এপ্রিল একটি সভায় জেনারেল নিয়াজি উপস্থিত। সেখানে তিনি অকথ্য ভাষায় বাঙালিদের গালিগালাজ করতে লাগলেন এবং এক পর্যায়ে উর্দুতে বললেন, "मैं इस हरामजादी कौम की नस्ल बदल दूंगा, ये मुझे क्या समझती है?" তারা আমাকে চেনে না, আমি এই হারামজাদা জাতির চেহারা বদলে দেব। পরের দিন খাদিম ঢাকা ছেড়ে যাবেন, নিয়াজিকে ব্রিফ করবেন। নিয়াজি তাকে এসে বললেন, "ইয়ার লড়াই কি ফিকর নাহি করো, ওহ তো হাম কার লাইগে, अभी तो मुझे बेंगाली गर्लफ्रेंड्स का फोन नंबर दे दो। দোস্ত, যুদ্ধ নিয়ে মাথা ঘামিও না, এখন বরং তোমার বাঙালি বান্ধবীদের ফোন নাম্বারগুলি আমাকে দাও।" এর ৪ দিন পরে নিয়াজি একটি গোপন চিঠি পাঠান সব কমান্ডারদের কাছে। চিঠির মূল বিষয় ছিল সৈন্যদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনার। চিঠিতে তিনি লিখেছেন, বিভিন্ন জায়গায় লুট খুন চলছে কোনো কারণ ছাড়া। শুধু তাই নয়, বিভিন্ন জায়গা থেকে ধর্ষণের খবর আসছে। এমনকি পশ্চিম পাকিস্তানিরা রেহাই পাচ্ছে না। ১২ এপ্রিল দুজন পশ্চিম পাকিস্তানি মহিলা ধর্ষিত হয়েছেন এবং আরও দুজনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। লুটের মাল পাঠানো হচ্ছে পশ্চিম পাকিস্তানে। নিয়াজি লিখেছেন,
তার সন্দেহ অফিসাররাও ধর্ষণের সঙ্গে জড়িত। এসব কার্যকলাপ সৈন্যদের দক্ষতা কমিয়ে দেয়। শুধু তাই নয়, একসময় তাদের মহিলারাও আক্রান্ত হতে পারেন। তার ভাষায়, "It is not uncommon in history when a battle has been lost because troops were overindulgent in loot and rape." সতর্ক করে দিয়ে কমান্ডারদের তিনি জানিয়েছেন, কেউ যদি এ ধরনের কার্যকলাপে লিপ্ত হয় তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। নিয়াজের চিঠি বিভ্রান্তির সৃষ্টি করতে পারে এর পরিপ্রেক্ষিতে যে যিনি নিজেই ধর্ষণে আগ্রহী তিনি আবার এই চিঠি লিখছেন কিভাবে? কারণ একটি, লুট ও ধর্ষণ এমন পর্যায়ে পৌঁছেছিল যে সৈন্যদের শৃঙ্খলা আর থাকছিল না, সেই জন্য এই চিঠি। কিন্তু তিনি নিজে বাঙালিদের চেহারা বদলে দেবার জন্য বিভিন্নভাবে চেষ্টা করেছেন। গোপন এক প্রতিবেদনে দেখা যায় তিনি লিখেছিলেন, আরও হত্যা চালাতে হবে। There must be more killing, more mopping up and more witch hunting. পাকিস্তানের হায়দ্রাবাদ থেকে মেজর আফজল খান সাকিব যশোরে কর্মরত তার বন্ধু সেনা অফিসার ইকরামকে লিখেছিলেন, প্রিয় বন্ধু ইকরাম, আমি এই খবরে অবাক হই যে রশিদ বাঙালি বাহিনীদের পোষ মানিয়েছে। তাদের পরবর্তী প্রজন্মকে অবশ্যই পরিবর্তন করা প্রয়োজন। হয়তো যে কোনো দিন তুমি ফজল বা আমাকে ওখানে খুঁজে পাবে। এই সময়ের মধ্যে তুমি সাবধানে সেখানে কিছু বন্য কুকুরকে পোষ মানাবার পরিকল্পনা করো। তুমি কি অজানা আতঙ্কের সাথে প্রতিদিন তোমার বিছানা, চেয়ার, টেবিল এবং ড্রয়ার পরীক্ষা করো? যদি না করো তাহলে এখন থেকেই তোমার তা করা উচিত। তোমার ভৃত্য ইত্যাদি থেকে সাবধান থেকো যদি তারা ওই এলাকার হয়ে থাকে। খাদ্য গ্রহণের আগে তোমার খাবার বিড়াল ইত্যাদিকে দিয়ে আগে খাইয়ে পরীক্ষা করে নেবে। যখন হোটেল ইত্যাদি পরিদর্শনে যাবে তখন তোমার অবশ্যই সন্দিগ্ধ থাকা উচিত। আমি নিরুৎসাহিত করছি না, স্মরণ করিয়ে দিচ্ছি মাত্র। তোমার প্রিয় সাকিব। 1971 সালে যারা নীতি নির্ধারণের সঙ্গে জড়িত ছিলেন সেরকম অনেক পাকিস্তানির সাথে আলাপ করেছি। এর বাইরে সাংবাদিক, বামপন্থী রাজনীতিবিদদের সঙ্গেও আলাপ হয়েছে। এদের মধ্যে একজন হলেন এম.এ. নকভী। তিনি ছিলেন পাকিস্তানের প্রখ্যাত কলামিস্ট। তাকে এই বিষয়ে প্রশ্ন করলে নকভী অকম্পিত স্বরে বললেন, পাকিস্তানি বাহিনী ছিল বিশৃঙ্খল লুটেরা বাহিনী। এরা লুট করেছে, ধর্ষণ থেকে শুরু করে সব রকমের অপরাধ করেছে। এই সেনাবাহিনী কত বোধহীন ছিল তার প্রমাণ জেনারেল টিক্কা খানের ঢাকা থেকে ফেরার পর সাংবাদিকরা যখন লুট, হত্যা নিয়ে তাকে প্রশ্ন করেছিলেন তখন তিনি বলেছিলেন ধর্ষণের সংখ্যাটি অতিরঞ্জিত, মাত্র ৩,০০০। মাত্র ৩,০০০ মহিলা ধর্ষিত হয়েছে। ক্রোধে নকভীর গলার স্বর কাঁপছিল। টিক্কা, ইয়াহিয়া, নিয়াজি, ভুট্টো সবাই এর সঙ্গে যুক্ত। তিনি আরও বলেছিলেন, নিজ দেশের সৈন্য যদি নিজ দেশে একজন নারীকেও ধর্ষণ করে তাহলেও সেটি জঘন্য এক অপরাধ। পাকিস্তানি এই নীতির কথা বলেছিলেন বিখ্যাত ভারতীয় ঔপন্যাসিক মূলকরাজ আনন্দ। 1972 সালে তিনি যা বলেছিলেন তার মূল কথা হলো, নতুন একটি জাতি সৃষ্টির জন্য পশ্চিম পাকিস্তানিরা এই নীতি গ্রহণ করেছিল। Rapes were so systemic and pervasive that they had to be conspicuous army policy, planned by the West Pakistanis in a deliberate effort to create a new race or to delight Bengali nationalism. যুদ্ধোত্তর পুনর্বাসনের সঙ্গে যুক্ত ছিলেন ডাক্তার ডেভিস, যার কথা পরে বিস্তারিতভাবে উল্লেখ করেছি। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, প্রশ্ন, তারা নারী ধর্ষণের ব্যাপারটা কিভাবে জায়েজ করার চেষ্টা করেছে? জেফ্রি, ওরে বাপস, তাদের উপর টিক্কা খানের এক প্রকার আদেশ বা নির্দেশই ছিল যে একজন সাচ্চা মুসলমান তার বাবা ছাড়া আর সবার সঙ্গেই লড়াই করবে। কাজেই তাদের যা করতে হবে তা হলো যতটা পারা যায় বেশি সংখ্যক বাঙালি নারীকে গর্ভবতী করা। এটাই ছিল তাদের কাজের পেছনের তত্ত্ব। আমরা যেসব কেস স্টাডিগুলি বর্ণনা করেছি তাতে এই বিষয়টা আরও স্পষ্ট হয়। দেখা যাবে ধর্ষণগুলির একটা প্যাটার্ন আছে। তবে যে বিষয়টি স্পষ্ট তা হলো পাকিস্তানের দমননীতির একটি হাতিয়ার ছিল এক ধর্ষণ, 2 ধর্ষণের মাধ্যমে নতুন জাতির সৃষ্টি, যাতে বাঙালি জাতীয়তাবাদ আর মাথাচাড়া দিয়ে না ওঠে। 3 কলোনির অধস্থন মানুষ হিসেবে যেন তেন ব্যবহার, যেন মানুষ মানুষ নয়, সামগ্রী মাত্র। 4 জৈব আকাঙ্ক্ষা মেটানোর রাস্তা এবং একরকম প্রতিশোধ স্পৃহা, যা প্রথম ও দ্বিতীয়টির সম্পূরক।